সপরিবারে দেশে ছাড়লেন শামীম ওসমান। জানাবো প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। এদিকে বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান 19 আইন প্রণেতার। এবং সর্বশেষ জানাবো আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সপরিবারে দেশে ছাড়লেন শামীম ওসমান। নারায়ণগঞ্জে সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদের সহ থাইল্যান্ডে চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে 30 জুলাই তিনি ও তার পরিবারের 5 সদস্য থাইল্যান্ড গেছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফান আহমেদ রেশমি ও নাতি জুহা ইফরাইম ওসমান আরজিয়ান। গত 29 জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে 30 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি তার সঙ্গে সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। চলমান আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 3 সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়েও কথা হয়। এই সময় বলা হয়, আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত। ছাত্রদের কোটার দাবি মেনে নেওয়া হয়েছে। হতাহতের ঘটনায় গঠন করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। তারপরও তারা আন্দোলন করুক। এই আন্দোলনের তৃতীয় পক্ষ ছাত্রদের ব্যবহার করে সুবিধা আদায় করার চেষ্টা করবে, কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে পাড়া মহল্লায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান 19 আইন প্রণেতার। বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন দেশটির 19 আইন প্রণেতা। লিখিত চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনা হয়েছে। মার্কিন ডেমোক্রেট সিনেটর ও এডওয়ার্ড জে মার্কি প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং এই চিঠির উদ্যোক্তা। এতে মার্কিন পার্লামেন্ট, কংগ্রেসের উভয় কক্ষের আরও কয়েকজন আইন প্রণেতা স্বাক্ষর করেছেন। সিনেটর এডওয়ার্ড জে মার্কির নিজস্ব ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। সিনেটর মার্কির ওয়েবসাইটে বলা হয়েছে, সিনেটর এডওয়ার্ড জে মার্কি এবং প্রতিনিধি জিম ম্যাকগভর্ন ও বিল কিটিং তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজ শুক্রবার একটি দ্বিদলীয় চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অবনতিশীল অবস্থায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলনকারী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে। ব্লিংকেনের কাছে লেখা চিঠিতে আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। এর মধ্যে রয়েছে চলতি বছরের জানুয়ারিতে গভীর ত্রুটিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ হওয়া, অতি সম্প্রতি বন্দুক, টিয়ার গ্যাস ব্যবহার করে সহিংসভাবে দমন করা এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উল্লেখযোগ্য। আইন প্রণেতারা আরও লিখেছেন, এই উদ্বেগজনক ও অব্যাহত প্রবণতার পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করা যে গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতি আছে, সেই সব গণতান্ত্রিক নীতিমালা সমুন্নত রাখতে আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নেতৃত্ব দেবেন। চিঠিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব সহিংসতার নিন্দা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের মতো সমালোচনামূলক নাগরিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উপরোক্ত অপব্যবহারের জন্য জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া বাংলাদেশি গণতন্ত্রের আরো অবনতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হয়ে বাংলাদেশের জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারকে সমর্থন করতে হবে। সেই সরকার মানবাধিকার সমুন্নত রাখবে ও ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করবে।
আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে সহিংস ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 200 শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এছাড়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রাজপথে বিক্ষোভ ছাড়াও কেউ কেউ নিজের বাসায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। অভিযোগ উঠেছে, নিয়ম না থাকলেও বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় এমন প্রাণহানি ঘটেছে। বিষয়টি নিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। সাধারণ নাগরিকদের আন্দোলন দমনে এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সংবিধান এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেছেন আইনজ্ঞ সহ সংশ্লিষ্টরা। তবে জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক মন্ত্রী, এমপি। গণমাধ্যমের তথ্যে দেখা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে মৃত্যুর ঘটনা ঘটে 16, 18, 19, 20 ও 21 জুলাই। এর মধ্যে 17 জুলাই কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকের মৃত্যু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ, র্যাব ও বিজিবির বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে ঢাকায় নিহতের ঘটনাগুলোই পুলিশ বাদী হয়ে করা বেশিরভাগ মামলায় বিক্ষোভকালে সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যুর কথা বলা হয়েছে। গুলির ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, আন্দোলনের সময় রাজপথে যেমন গুলিবিদ্ধ হয়েছেন, তেমনি নিজ বাসার ভেতরে ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে কতজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে গেছেন সেই হিসাব পাওয়া যায়নি। তবে অনেকেই হাসপাতালে ভর্তি, আহতদের শরীরে গুলির আঘাত আছে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাধারণত বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ লাঠি, গরম পানি, ঠান্ডা পানি, রঙিন পানি, কেদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ রাবার বুলেট ব্যবহার করে। প্রয়োজনে বন্দুক থেকে গুলিও করে, তবে তা যেন কোমরের নিচে থাকে। তবে এবারে কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী গুলির ঘটনা দেখে মনে হয়েছে তারা আন্দোলন দমন নয়, গুলি করে মানুষ হত্যায় নেমেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তার প্রমাণ পেয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের কাছে সব ধরনের অস্ত্র থাকে, তবে সেগুলোর ব্যবহার কঠোর নিয়ম রয়েছে। ভয়াবহ পরিস্থিতি বা চূড়ান্ত অবস্থা তৈরি না হলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। তিনি বলেন, বন্দুক ও রাইফেলের গুলির পার্থক্য আছে। বন্দুকের গুলি বেশি দূরে গিয়ে আঘাত করতে পারে না। আবার রাবার বুলেটও পুরোপুরি রাবার দিয়ে তৈরি নয়, এর মাথায় রাবার থাকে। অন্যদিকে ঝররা গুলিও কাছ থেকে লাগলে ক্ষতি হয়। তিনি বলেন, কম ক্ষমতার শর্ট গানের গুলির কাছ থেকে না লাগলে সাধারণত মানুষের মৃত্যু হয় না, তবে রাইফেলের গুলি বা বুলেট দূরে গিয়েও মানুষের মৃত্যু ঘটে। এজন্য এইসব প্রাণঘাতী অস্ত্র নিরস্ত্র মানুষের বিক্ষোভ দমনে ব্যবহারের নিয়ম নেই। পুলিশ প্রবিধান মালার 153 ধারায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পর্কে বলা আছে, ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং কোনো কোনো পরিস্থিতিতে গ্রেফতার কার্যকর করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের এবং সরকারি সম্পত্তি যেমন অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, মোটরযান, যানবাহন প্রভৃতি আক্রমণের হাত থেকে রক্ষা বা হামলা মোকাবেলার জন্য যতটুকু শক্তি প্রয়োজন তার বেশি প্রয়োগ করা যাবে না। শুধু আত্মরক্ষার প্রয়োজনেও যথাযথ কারণ ছাড়া গুলি চালানো নিষিদ্ধ। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ সামরিক বাহিনী নয়, তবে তারা যুদ্ধে অংশ নেয় না। তাদের কাজ সাধারণ নাগরিকদের সঙ্গে। এজন্য জনগণকে মোকাবেলার জন্য তাদের প্রচলিত আইন ও প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। তিনি বলেন, আন্দোলন নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম রয়েছে। এক্ষেত্রে প্রথমত ঢাল ব্যবহার ও লাঠিচার্জ, গ্যাস গ্রেনেড ব্যবহার, কাছাকাছি দূরত্বে শর্টগান ব্যবহার, যেন কেউ মারাত্মক ইনজুরি বা মারা না যান। আর চূড়ান্ত অবস্থা তৈরি হলেও তখন নির্দিষ্ট নিয়ম মেনে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আর কখন ছুরি বা গুলি ছুড়বে আর কখন ছুড়বে না সেটিও সিনিয়ররা বলবেন। তিনি বলেন, কাউকে মেরে ফেলার জন্য পুলিশকে কাজ দেওয়া হয়নি। কত সহজে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে সেটি যোগ্যতা ও প্রশিক্ষণের ব্যাপার। এবারের আন্দোলন নিয়ন্ত্রণের অবস্থা দেখে মনে হয়েছে তদারকির বড় অভাব ছিল। তিনি বলেন, চাইনিজ রাইফেল ও বড় অস্ত্র এক্সট্রিম পরিস্থিতি তৈরি হলে এবং জানমাল রক্ষার কোনো অবস্থা তৈরি হলে ব্যবহার করা যাবে, তবে দেখতে হবে কোনো মানুষের যেন মারা না যান। এবারের অবস্থা দেখে মনে হয়েছে সব নিয়ম ও প্রশিক্ষণ ফেল করেছে। অনেকে ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
করেছেন, যা গ্রহণযোগ্য নয়। এমন প্রবণতা ভয়ঙ্কর। পুলিশের মনে হয়েছে যত ইচ্ছে তত গুলি করব। সাবেক আইজিপি বলেন, সংবিধান প্রতিটি নাগরিককে মিছিল মিটিং করার অধিকার দিয়েছে। ভাঙচুর বা নাশকতা না করলে সেই অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। অথচ দেখা গেছে কেউ মিছিল করতে গেলেই বাধা দেওয়া হয়েছে বা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সঙ্গে যে চুক্তি রয়েছে তারও লঙ্ঘন। এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তব্য বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার করার নির্দেশও কেন দেওয়া হবে না জানতে হাইকোর্টে এক রিট করা হয়েছে। তবে এক বিচারক অসুস্থ থাকায় রিটের শুনানি হয়নি। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মোচেনা বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার ভয়াবহ চিত্র উঠে এসেছে। পুলিশের প্রতি কোনো হুমকির কারণ ছিল না। এমন ব্যক্তিদের উপর ইচ্ছাকৃত এবং অযৌক্তিক আক্রমণ করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যেভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে তাতে এটি প্রতীয়মান হয় যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো মানুষের জীবনের প্রতি চরম উদাসীন ও অবমাননাকর আচরণ করেছে এবং তারা মানবাধিকার আইনের কোনো তোয়াক্কা করেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।